সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক নিবেদিত আমাদের পাঠশালায় তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সরকারি নির্দেশনা মেনে চলছো। অবশ্যই লেখাপড়া নিয়ে ব্যস্ত আছো, কারণ তোমাদের অনলাইন হোম টেস্ট 4 পরীক্ষা প্রায় শেষের দিকে। তো এরপরেই কিন্তু তোমাদের অনলাইন হোম টেস্ট পঞ্চমের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর সেই লক্ষ্যে আজকে আমি আমার পাঠ নির্ধারণ করেছি। আমি আজকে পড়াবো 6ষ্ঠ শ্রেণীর বাংলা চারুপাঠ থেকে। তো আজকের পাঠ ঘোষণার আগে চলো যাই আমরা কিছু ছবি দেখি। প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি সোনালি রঙের টিল নীল আকাশে উড়ছে। দ্বিতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি রং বেরঙের ঘুড়ি, উড়ন্ত ঘুড়ি আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় ছবিটি লক্ষ্য করো, এখানে একজন মাঝি নদীতে নৌকা বাইছে। সর্বশেষ ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি শিশু, সে কিন্তু আপন মনে মাটিতে কি আঁকিঝুঁকি করছে। তো এই যে ছবিগুলি আমরা দেখলাম, এ থেকে তোমরা কি অনুমান করতে পারছো যে আজকে আমাদের পাঠ কি হবে? হ্যাঁ, ঠিকই ধরেছ। আজকে আমরা বাঁচতে দাও কবিতাটি পাঠ করব। তো আজকে আমাদের পাঠ হলো বাঁচতে দাও, কবি শামসুর রাহমান। কবিতাটিও তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ। কবিতাটি আমরা পরে পাঠ করব। তার আগে আমরা চলো যে এই কবিতাটি পাঠের মাধ্যমে আমরা কি শিখতে পারবো। তো এই কবিতাটি পাঠ করে আমরা কবি শামসুর রাহমান সম্পর্কে জানতে পারবো, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে অবহিত হতে পারবো, সুস্থ ও সুন্দর পরিবেশের সাথে শিশুর বিকাশের সম্পর্ক উপলব্ধি করতে পারবো। তো এখন আমরা কবি সম্পর্কে জানি। বাঁচতে দাও কবিতাটি কবি হলেন কবি শামসুর রাহমান। পূর্বে আমরা বলেছি, দেখো ছবিতে কবি শামসুর রহমানকে দেখা যাচ্ছে। তো কবি শামসুর রহমানের জন্ম 23 অক্টোবর 1929 খ্রিস্টাব্দ। তার জন্মস্থান ঢাকার মাহতটুলিতে। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রাম। তার পেশা সাংবাদিকতা। তিনি মর্নিং নিউজ, রেডিও বাংলাদেশ, দৈনিক গণশক্তি ইত্যাদিতে সাংবাদিকতা করেছেন। এছাড়াও তিনি প্রায় 1 দশক দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি কবিতা অনুবাদে সিদ্ধহস্ত ছিলেন। তিনি উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথাও লিখেছেন। উল্লেখযোগ্য ছড়া ও কবিতা গ্রন্থ মূলত তার শিশুদের জন্য লেখা। এলাটিং বেলাটিং, ধান বানলে কুড়ো দেব, গোলাপ ফোটে খুকির হাতে। তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক ও মোহাম্মদ নাসির উদ্দিন স্বর্ণপদকে ভূষিত হন। তিনি মৃত্যুবরণ করেন 2006 খ্রিস্টাব্দের 17 আগস্ট শ্যামলীতে। তো এবারে চলো আমরা মূল পাঠটিতে ফিরে যাই। আজকের মূল কবিতা হলো বাঁচতে দাও। এই তো দেখো ফুলবাগানে গোলাপ ফোটে, ফুটতে দাও। রঙিন কাঁটা ঘুড়ির পিছে বালক ছোটে, ছুটতে দাও। নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজি, খেলতে দাও। মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। বালির ওপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। কাজল বেলে পানকৌড়ি নাইছে সুখে, নাইতে দাও। গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও। নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও। শিশু পাখি ফুলের কুড়ি
সবাইকে আজ বাঁচতে দাও। তো কবিতাটি পাঠ শেষে আমরা চলে যাব কবিতার চরণগুলোর বিশ্লেষণ করব আমরা এখন। তো প্রথমেই কবিতার প্রথম চরণ, এই তো দেখো ফুলবাগানে গোলাপ ফোটে ফুটতে দাও। ছবিতে কি একটি গোলাপ বাগান দেখতে পাচ্ছি, অনেক গোলাপ ফুল ফুটে আছে। দেখো ফুলের সৌন্দর্য আমাদের মনকে কিন্তু বিমোহিত করে। ফুল কিন্তু সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌন্দর্যে মানুষের জীবন বিকশিত হয়। ফুল ভালোবাসে না এমন মানুষ খুবই বিরল। তো এই ফুলকে যদি যথার্থভাবে ফুটতে না দেওয়া হয় তাহলে ফুলের সৌন্দর্যই কেবল নষ্ট হয় না, পরিবেশের বিকাশও ব্যাহত হয়। তো সেই জন্যই ফুলের স্বাভাবিক সৌন্দর্য বিকাশের জন্যই কবি ফুল বাগানে গোলাপকে ফুটতে দিতে বলেছেন, যাতে প্রকৃতির অপার্থিব সৌন্দর্য নষ্ট না হয়। কবি কিন্তু এই যে প্রথম লাইনে যে বলছে ফুলবাগানে গোলাপ ফুলে ফুটতে দেওয়ার জন্য এই যে আকুতি বা মিনতি জানিয়েছেন, কারণ এই প্রকৃতির যে অপার সৌন্দর্য এই ফুল যদি না থাকে প্রকৃতি তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। তো কাজেই বাগানে শুধু গোলাপ না, গোলাপ ফুল কিন্তু এখানে সকল ফুলের প্রতিনিধিত্ব করছে। শুধু যে কোনো ফুলই বাগানে ফুটতে দিতে হবে যাতে প্রাকৃতিক সৌন্দর্য বজায় থাকে। এর পরের লাইনে আমরা চলে যাই, রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে ছুটতে দাও। এখানে ছবিতে যে রঙিন কাটা, সুতো কাটা রঙিন ঘুড়ি দেখতে পাচ্ছি। রঙিন কাটা ঘুড়ি বলতে যে একটা টিকা আছে তোমাদের বইয়ে, আমি শব্দার্থ টিকাগুলো কবিতার লাইনের সাথেই লিখে দিয়েছে কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। রঙিন কাটা ঘুড়ি হলো ঘুড়ি উড়িয়ে কাটাকাটির লড়াইয়ে সুতো কেটে যাওয়া রঙিন ঘুড়ি। শিশু কিশোররা যখন ঘুড়ি ওড়ায় তখন তার এক ধরনের খেলা খেলে, সেটা হচ্ছে সুতো দিয়ে একটি ঘুড়ির সাথে অন্য একটি ঘুড়ির কাটাকাটি। তো এই যে কাটা ঘুড়িটি যখন মাটিতে পড়ে যায় তখন এটাকে পাওয়ার উদ্দেশ্যে এই যে বালকেরা ছুটে চলছে, ছুটে চলার মধ্যে একটা আনন্দ, সেই আনন্দ থেকে তাদের বঞ্চিত করা যাবে না, তাদেরকে ছুটতে দিতে হবে, এই স্বাধীনতা তাদেরকে দিতে হবে, তা না হলে তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। তো এই যে ঘুরে ধরার জন্য স্বাধীনভাবে বালক ছুটছে, এই যে খেলার আনন্দ, সে আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না। শিশুর স্বাভাবিক বিকাশে শৈশবের আনন্দকে উপলব্ধি করার অধিকার শিশুদেরকে দিতে হবে, তাহলেই শিশুরা স্বাভাবিকভাবে বিকশিত হতে পারবে। নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা মেলতে দাও। নীল আকাশে সোনালি চিল পাখা মেলে উঠছে, তাকে সেই ওড়ার স্বাধীনতা দিতে হবে। মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়াবার মধ্যেই বা উড়ে বেড়ানোর মধ্যেই তার অপার স্বাধীনতা। এই স্বাধীনতা শুধু স্বাধীনতা না, এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাও নিহিত রয়েছে। পাখি যদি না থাকে তাহলে প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা বিঘ্নিত হবে। তার পাখির অস্তিত্ব রক্ষার্থে আমাদের এই প্রকৃতিকে সুরক্ষিত রাখতে হবে। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজি খেলতে দাও। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজি, এই বাক্যটির টিকা হলো সন্ধ্যার অন্ধকারে জোনাকেরা আলো জ্বালিয়ে যেন খেলায় মাতে। আসলে জোনাক পোকা প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য উপকরণ। এরা সাধারণত ঝোপঝাড়ে থাকে, এগুলি গ্রামাঞ্চলে দেখা যায়। দিনের বেলা এগুলি বের হয় না, রাতের অন্ধকার যখন নেমে আসে বা সন্ধ্যার আবছায়া যখন শুরু হয় তখন থেকে এরা মিটি মিটি করে আলো জ্বালিয়ে আলোর খেলায় মেতে ওঠে। তোমরা
ছবিতে দেখো কত সুন্দর করে মনে যেন এক একটি আলোর বিন্দু, কণা, আলোর কণা জ্বলছে। এই যে অপার দৃশ্য, এই যে সৌন্দর্য, এটা যদি জোনাক পোকা না থাকে, তার অস্তিত্ব যদি বিলীন হয়ে যায়, তাহলে কি আমরা এই সৌন্দর্য উপভোগ করতে পারবো? পারবো না। কাজেই এই সব সৌন্দর্যকে বা অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে আমাদের এগুলি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। তাই কবি বলেছেন যে এই যে জোনাক পোকা যখন আলো জ্বালে তখন যে একটা চমৎকার দৃশ্যের অবতারণা হয়, সেই জোনাক পোকাকে এই আলো জ্বালানোর অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, এই আকুল আবেদন কবি আমাদের কাছে জানিয়েছেন। মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। মধ্যদিন মানে দুপুরবেলায়। দুপুরবেলায় নরম ছায়া অর্থ হলো শীতল ছায়া, ঠান্ডা ছায়ায় ঘুঘু কী করছে? ডাকছে। যখন দুপুরবেলা কোলাহল থাকে না, নির্জন নিরিবিলি পরিবেশ, এই পরিবেশে গাছের শীতল ছায়ায় বসে ঘুঘু ডাকছে, তাকে সেই ডাকার অধিকার দিতে হবে। তা ডাকার অধিকার দিতে গেলে এই পাখিকে আমাদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। যেমন গাছপালা, এগুলি সুরক্ষিত রাখতে হবে। গাছপালা যদি কেটে ফেলি, বন জঙ্গল যদি উজাড় করে ফেলি, তাহলে পাখিরা বিলুপ্ত হয়ে যাবে। এই যে নানা প্রজাতির পাখি, এদের অস্তিত্ব বজায় রাখার জন্যই আমাদের এইসব পরিবেশ সুরক্ষিত রাখতে হবে। বালির ওপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি শিশু বালির মধ্যে একটি কাঠি দিয়ে আপন মনে আঁকিঝুঁকি করছে। এই যে শিশুর আনন্দ, এই আনন্দকে বাধা দেওয়া যাবে না। শিশু মনের যে চাহিদা, সেই চাহিদাকে আমাদের পূরণ করতে হবে। শিশু কি চায়? শিশুরা স্বভাবতই কিন্তু কৌতূহলী হয়, তারা দুরন্ত হয়, এটা শৈশবের বৈশিষ্ট্য। কৌতূহলী বলতে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। তোমরা দেখবা যাদের বাসায় ছোট ভাই আছে বা বোন আছে, এরা দেখবা বিভিন্ন ধরনের প্রশ্ন করে। এই প্রশ্ন করা থেকে তাদেরকে বিরত রাখা যাবে না, তাদেরকে প্রশ্ন করতে দিতে হবে, তাহলে জানার আগ্রহ আরও বেড়ে যাবে। তাদের যে দুরন্তপনা, এই দুরন্তপনাটাকে মেনে নিতে হবে, কারণ এটাই শৈশবের বৈশিষ্ট্য। তো প্রকৃতির নানা অনুষঙ্গের সাথে একাত্ম হয়ে তারা খুঁজে নিতে চায় আনন্দ। যেমন এই যে প্রকৃতির একটা উপাদান হলো এই যে বালুচর। এই বালুর ভিতরে এই যে শিশু আঁকছে, এই সুযোগটা যদি না থাকে তাহলে শিশুর বিকাশ কিন্তু বাধাগ্রস্ত হবে। তারপর যদি খেলার মাঠ না থাকে, প্রশস্ত জায়গা যদি না থাকে, তাহলে কি হবে? শিশু খেলতে পারবে না, সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, তখন তার স্বাভাবিক বিকাশ ব্যাহত হবে। শিশুর বিকাশের জন্য সুস্থ পরিবেশ বা স্বাভাবিক পরিবেশ প্রয়োজন। তো আমাদের এর জন্য এই যে বালুচর, তারপর খেলার মাঠ, এগুলি সুরক্ষিত রাখতে হবে। এরপরে তাইলে শিশু কি করবে? বালির উপর আপন মনে যে আঁকাআঁকি করছে, এই করার মাধ্যমে সে যে আনন্দিত মনে জীবন উপভোগ করার অধিকার পাবে, সেটা তাকে দিতে হবে। পানকৌড়ি দেখো, এই যে বিলের কালো জলে একটা পানকৌড়ি দেখা যাচ্ছে। পানকৌড়ি দেখতে কেমন? কালো রঙের হাঁস জাতীয় পাখি, যেগুলো মাছ শিকার করে, যে আমরা শব্দার্থ দেখতে পাচ্ছি। কালো রঙের হাঁস জাতীয় মাছ শিকারী পাখি, আর নাইতে গোসল করতে বা স্নান করতে। তো এই পানকৌড়ি সে এই বিলের কালো জলে গোসল করছে বা নাইছে, এবং সে কিন্তু মাছ শিকার করছে। দেখো ঠোঁটের মধ্যে মাছ ধরে আছে। এটা একটা বিরল দৃশ্য, এটা সাধারণত দেখা যায় না। তো এই যে পানকৌড়ি, এই পানকৌড়ি কিন্তু জলচর প্রাণী। এরা কি করে? এরা মানে ডাঙায় জলচর প্রাণী, এরা বাস করে
জলেই বাস করে। তো এদের এই প্রকৃতির উপর এই যে বিরূপ আচরণ পরে এই পরিবেশের বিপর্যয় নেমে আসে, ফলে এরা কি স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে না। খাল বিল ভরাট হয়ে যাওয়ায় পানকৌড়ি তার বিচরণের স্বাভাবিক পরিবেশ পাচ্ছে না। কাজল বিলে পানকৌড়িকে নাইতে দেওয়ার আহ্বানের মাধ্যমে কবি পানকৌড়িকে তার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন। এরপর দেখো, গহীন গাঙ্গে সুজন মাঝি বাইছে নাও বাইতে দাও। গহীন মানে গভীর, গাং অর্থ নদী, নদী। গহীন হলো গভীর বা অতল বা গহন, আর গাঙ্গে নদীতে। তো সুজন মাঝি বলতে কবি এখানে একজন ভালো মাঝির কথা বলেছেন, ভালো মাঝিকে বুঝিয়েছেন। এই গভীর নদীতে সুজন মাঝি নাও বাইছে। আমাদের দেশে নানান পেশার মানুষ বসবাস করে, যেমন মাঝি, জেলে, তারপরে কামার, কুমার, চাষি, আরও রয়েছে মাঝি। এই মাঝিরা তাদের জীবিকার অন্বেষণে কী করে, নদীতে তারা নৌকা বেয়ে চলে। এই যে নদীতে নৌকা বা এত পরিশ্রমের পরও তাদের মনে একটা স্বাধীনতার সুখ রয়েছে, তারা স্বাধীনতা অনুভব করে। তা এই অক্লান্ত পরিশ্রমের পরও যখন তারা স্বাধীনতা পায়, যার ফলে তারা ক্লান্ত বা অবসাদগ্রস্ত হয় না। তাই এই যে মাঝি স্বাধীনভাবে নৌকা চালাবে, এর জন্য কি তাকে সেই সুষ্ঠু সুন্দর পরিবেশ দিতে হবে। এই যে নদী, এই নদীর পানিকে বিশুদ্ধ রাখতে হবে। নদীতে ময়লা আবর্জনা ফেলে পানিকে দূষিত করা যাবে না। নদীর পাড়ে ময়লা আবর্জনা আস্তে আস্তে নদী ছোট হয়ে যায়, এরকম পরিবেশ থেকে মানে এরকম অবস্থা থেকে বিরত থাকতে হবে। নদী হলো প্রাকৃতিক সৌন্দর্য, একে সুন্দর রাখতে হবে। তাহলে কবি মাঝিকে সেই গভীর নদীতে আপন মনে নৌকা চালানোর স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন। হালকা রোদে শ্যামা পাখি মনের আনন্দে নাচছে। হালকা রোদ মানে মৃদু রোদ বা অল্প রোদ, যেটা শ্যামা পাখি সেই হালকা রোদে বা মৃদু রোদে সে আরামে নাচ জুড়েছে। কবি কি বলেছেন যে শ্যামা পাখি যখন মনের আনন্দে নাচছে, তাকে আপন মনে স্বাধীনভাবে নাচার অধিকার দিতে হবে। আর এই অধিকার কখন হবে, যখন তার বাসস্থান সুরক্ষিত থাকবে। যেমন পাখিরা গাছপালা, তারপর বন জঙ্গল, এগুলোকে সুরক্ষিত রাখতে হবে। যদি আমরা গাছপালা কেটে ফেলি, তাহলে এই পাখিরা উজাড় হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। কাজেই আমাদের পরিবেশ সুরক্ষায় এইসব প্রাণীদের অস্তিত্ব বজায় রাখতে হবে। আচ্ছা, তারপরে শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও। এখানে প্রকৃতির সুস্থ স্বাভাবিক অবস্থা যাতে বিরাজ করে, সেই কথাই কবি বলেছেন। কবি আহ্বান জানিয়েছেন প্রকৃতির যেসব উপাদান, পাখি, ফুল, গাছ, অন্যান্য যেসব উপাদান আছে, অথবা মানুষ, শিশু, এদের সবাইকে উপযুক্ত বাঁচার মতো উপযুক্ত পরিবেশ দিতে হবে। আমরা কি করছি, প্রতিনিয়ত পরিবেশকে নষ্ট করছি। পরিবেশ কিন্তু তার আপন নিয়মেই চলমান, কিন্তু এই পরিবেশের স্বাভাবিক চলমান যে গতি, সেটাকে আমরা ব্যাহত করছি। আমরা মানুষরাই বিভিন্নভাবে পরিবেশকে দূষিত করছি। এতে যে শুধু বিভিন্ন ধরনের যে প্রাণী বা জীবজন্তু অথবা শিশু, মানে এরাই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, অধিকাংশ কিন্তু আমরা মানুষরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। কাজেই আমাদের এই সব প্রকৃতির সব উপাদান, এদেরকে সুরক্ষিত রাখার জন্য আমাদের উপযুক্ত সুস্থ পরিবেশ দেওয়া একান্ত প্রয়োজন। কারণ আমাদের মনে রাখতে হবে যে মানুষ ও প্রকৃতি পরিবেশের অংশ, কিন্তু দিন দিন এসবই ধ্বংস হয়ে যাচ্ছে। প্রকৃতি, পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য সবাইকে সুন্দরভাবে বাঁচতে দিতে হবে, এটা অধিকার। এই অধিকার যদি আমরা ক্ষুণ্ণ করি, তাহলে
প্রকৃতি পরিবেশ সহ আমরা সবাই ধ্বংস হয়ে যাব, প্রকৃতি হবে বিপর্যস্ত। এ থেকে আমাদের পরিত্রাণের উপায় হলো আমাদেরকে কি করতে হবে? সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় আমরা সচেতন হব। আজকে যে আমি কবিতাটি পড়লাম এটা শুধু কিন্তু পরীক্ষা পাশের জন্যই নয়, এ থেকে আমরা বাস্তব জীবনে শিক্ষা গ্রহণ করব। আমাদের আশেপাশের পরিবেশ কি, আমাদের চারপাশে যে মানুষ, পশু পাখি, ঘরবাড়ি, গাছপালা, পাহাড় পর্বত, নদী, সব কিছু আমাদের পরিবেশ। সব কিছুকে যে যে অবস্থানে আছে তাদের সেখানে সুরক্ষিত রাখতে হবে। তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে, প্রকৃতি ভালো থাকবে, আমরাও ভালো থাকব। এবারে কবিতাটি পড়ে আমরা কি বুঝলাম সংক্ষেপে একটু আলোচনা। প্রকৃতি পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়, কিন্তু মানুষের হাতে দিন দিন এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কবি শামসুর রহমান বাঁচতে চাও কবিতায় প্রকৃতি পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ স্বাভাবিক বিকাশের কথা বলেছেন। একটি শিশুর বিকাশের সাথে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে। যদি পৃথিবীতে ফুল না থাকে, পাখি না থাকে, সবুজ ধ্বংস হয়ে যায়, তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। আর এসব প্রতিকূলতা বা প্রতিবন্ধকতাকে জয় করার কথাই কবি এই কবিতায় সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন। আশা করি কবিতাটি তোমরা বুঝতে পেরেছ। তো এবারে কিছু জ্ঞানমূলক প্রশ্ন, এই আশা করি প্রশ্নগুলির উত্তর তোমরা দিতে পারবে। লক্ষ্য করো, প্রথমে রয়েছে প্রতিদিন কে আলোর খেলা খেলছে, ঘুঘু কখন ডাকছে, পানকৌড়ি কোথায় থাকে, নরম রোদে কে নাচ জুড়েছে, কোনটির পেছনে বালক ছোটে। প্রতিদিন কে আলোর খেলা খেলছে, জোনাক পোকা। ঘুঘু কখন ডাকছে, মধ্যদিনে। পানকৌড়ি কোথায় থাকে, কাজল বিলে। নরম রোদে কে নাচ জুড়েছে, শ্যামা পাখি। কোনটির পেছনে বালক ছোটে, ঘুড়ির পেছনে। তো উত্তরগুলি তোমরা দেখে নিতে পারো। এই যে জোনাক পোকা, মধ্যদিনে, কাজল বিলে, শ্যামা পাখি, ঘুড়ি, যে উত্তরগুলি তোমরা জেনে নাও। এরপরে বাড়ির কাজ। বাড়ির কাজটা তোমরা খাতায় লিখে নাও। যে উদ্দীপকটি ভালো করে পড়বে, এই উদ্দীপকটি পড়ে বুঝে তারপরে তোমরা এই প্রশ্নগুলি উত্তর করার চেষ্টা করবে। এই যে যেমন 1 নম্বর প্রশ্ন, শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? আমরা কিন্তু কবি পরিচিতিতে পড়েছি। সবাইকে আজ বাঁচতে দাও বলতে কি বোঝানো হয়েছে? উদ্দীপকের সাথে বাঁচতে দাও কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো, কি মিল রয়েছে? উদ্দীপকটি বাঁচতে দাও কবিতার সামগ্রিক ভাবের ধারক না হলেও মূল সূত্রের দিক থেকে একই। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত লেখাপড়া করবে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।